আজ আমরা ব্যবচ্ছেদ করতে যাচ্ছি ভারতের মাল্টি-বিলিয়ন ডলারের কোচিং ইন্ডাস্ট্রিকে। দেখব কিভাবে শিক্ষার্থীদের স্বপ্নকে পুঁজি করে পুরো একটা সিস্টেম গড়ে উঠেছে আর তা কিভাবে কাজ করছে। পুরো ইকোসিস্টেমটা বুঝতে আমরা আজ বিষয়টিকে 4টি মূল ভাগে ভাগ করেছি: স্বপ্ন বনাম আসন, শোষণের 5টি স্তর, সিস্টেমের ব্যর্থতা এবং সবশেষে সমাধান ও নতুন আশা। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, স্বপ্ন এবং আসনের মধ্যকার আকাশ-পাতাল ব্যবধান। ভাবুন তো, আমাদের এই 1.4 বিলিয়ন মানুষের দেশে প্রায় 30% বয়স 15 থেকে 29 বছরের মধ্যে। এই বিশাল তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা আর বাস্তবের ফাটলটা আসলে কতটা গভীর, জাস্ট এই সংখ্যাটা শুনুন। 2024 সালে জেইই পরীক্ষার্থীর সংখ্যা ছিল 14 লক্ষ, আর সিট ছিল মাত্র 6000। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী লড়ছে এই মুষ্টিমেয় কিছু আসনের জন্য। আর এই মরিয়া চাহিদায় এমন এক ইন্ডাস্ট্রি তৈরি করেছে যার বাজার মূল্য 2028 সালের মধ্যে 1,33,000 কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আর এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, কোচিং মাফিয়ার 5টি স্তর। অভাবনীয় চাহিদা থেকে যখন একটা মরিয়া অবস্থার সৃষ্টি হয়, তখন ঠিক কিভাবে শোষণের জাল বোনা হয় জানেন? একটা সাধারণ বিজ্ঞাপন দেখার পর থেকে কিভাবে একজন শিক্ষার্থী 5টি স্তরের ফাঁদে আটকা পড়ে, চলুন সেটা ধাপে ধাপে দেখে নিই। প্রথম স্তর, ফেক বা ভুয়া বিজ্ঞাপন। এটা পুরোটাই একটা ইলিউশন। প্রতিষ্ঠানগুলো এমন সব টপারদের নিজেদের ছাত্র বলে দাবি করে, যারা হয়তো কোনোদিন তাদের ক্যাম্পাসে পাও রাখেনি। যেমন ধরুন, খান স্টাডি গ্রুপ একবার দাবি করেছিল 674 জন সফল প্রার্থী তাদের ছাত্র, অথচ বাস্তবে তারা সেখানে পড়েইনি। এরকম চটকদার মিথ্যা দাবির জন্য দৃষ্টি আইএএসের মতো বড় প্রতিষ্ঠানকেও কিন্তু জরিমানার মুখে পড়তে হয়েছে। এরপর আসে দ্বিতীয় স্তর, স্কলারশিপের ফাঁদ। এটা আসলে একটা দারুণ মনস্তাত্ত্বিক খেলা। শিক্ষার্থীদের বোঝানো হয় যে তারা চমৎকার একটা স্কলারশিপ জিতেছে, আর সেই অফারটা হাতছাড়া না করতে পরিবারগুলোকে দ্রুত বাকি ফি দেওয়ার জন্য মেন্টাল প্রেশার দেওয়া হয়। মজার ব্যাপার হলো, ওই বিশাল ডিসকাউন্টের পরও বাকি থাকা ফিয়ের পরিমাণ কিন্তু সেই লক্ষাধিক টাকাই থেকে যায়। তৃতীয় স্তরটা আরও মারাত্মক, নো রিফান্ড পলিসি। প্রতিষ্ঠানগুলো একবার অগ্রিম ফি নিয়ে নিলে আর কোনোভাবেই সেটা ফেরত দিতে চায় না। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর জানেন? 2023-24 সালে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে এই ফি ফেরত না দেওয়ার ব্যাপারে 16,000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। আর অবাক করা বিষয় হল, এই তালিকায় অ্যালেনের মতো একদম ফার্স্ট ইয়ার ব্র্যান্ডের নামও আছে। এবার আসি চতুর্থ স্তরে, এক্সাম সেন্টার নেক্সাস। এটা সরাসরি ক্রিমিনাল অফেন্স। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে পরীক্ষার রেজাল্ট ম্যানিপুলেট করতে কোচিং সেন্টার আর এক্সাম সেন্টারগুলো রীতিমতো আন্ডারহ্যান্ড ডিল করে। গোধরার নিট পরীক্ষার ঘটনাটাই ধরুন না, যেখানে স্রেফ ফাঁকা ওএমআর শিট জমা দেওয়ার জন্য পেরেন্টসদের কাছ থেকে 1 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। ভাবা যায়? আর পঞ্চম এবং সবচেয়ে ধ্বংসাত্মক স্তর হল প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে লাপাত্তা হয়ে যাওয়া। পুরো নেটওয়ার্ক রাতারাতি গায়েব। হাজার হাজার শিক্ষার্থী তাদের কষ্টের টাকা আর শিক্ষক দুটোই হারিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। ফিটজিয়ের মামলাটাই দেখুন, যেখানে প্রায় 14,000 ছাত্র তাদের 50 কোটি টাকা চিরতরে হারিয়েছে। এখন প্রশ্ন হল, এই পুরো ব্যাপারটা তো ওপেন সিক্রেট। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, কেন এই খেলা বন্ধ হয় না? কেন এই বহুমাত্রিক শোষণ দিনের পর দিন চলছে? কারণগুলো খুঁজলে দেখবেন, একদিকে যেমন আমাদের ফর্মাল স্কুল সিস্টেমের ব্যর্থতা ডামি স্কুলের কালচারকে উস্কে দিচ্ছে, অন্যদিকে রয়েছে সমাজের মারাত্মক চাপ। আমাদের সমাজে এখনও একটা শিক্ষার্থীর পরীক্ষার র্যাঙ্ক দিয়ে পুরো পরিবারের সম্মান মাপা হয়, যা আসলে খুবই দুঃখজনক। এর পাশাপাশি আইনের ফাঁকফোকর তো আছেই। কর্তৃপক্ষ যখন কোনো জরিমানা করে, সেটাই প্রতিষ্ঠানগুলোর কোটি কোটি টাকা আয়ের কাছে রীতিমতো হাস্যকর। কোটি টাকা লাভের বিপরীতে হয়তো 15 লক্ষ টাকার একটা ছোটখাটো জরিমানা করা হলো। এরা এটাকে শাস্তি হিসেবে তো করেই না, উল্টো ব্যবসার একটা সাধারণ অপারেটিং কস্ট হিসেবে চালিয়ে দেয়। আর এই পুরো সিস্টেমের বিষাক্ত প্রেশার গিয়ে পড়ে কাদের ওপর? সেই বাচ্চাদের ওপর। এনসিইআরটির একটা সমীক্ষায় দেখা গেছে 81% শিক্ষার্থী রেজাল্ট আর পড়াশোনা নিয়ে মারাত্মক মেন্টাল স্ট্রেসে ভুগছে। এর চরম পরিণতি আমরা দেখেছি 2023 সালে কোটায়, যেখানে শুধু মানসিক চাপ সইতে না পেরে 23 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
এটা মেনে নেওয়া যায় না। তবে সব কি এতটাই অন্ধকার? একদমই নয়। আমরা এখন আমাদের শেষ পর্বে, সমাধান এবং একটি নতুন আশা। এই ভেঙে পড়া সিস্টেমকে লাইনে আনতে প্রথম যে সলিড সমাধানটা দরকার তা হল শুধু কিছু নরম গাইডলাইনের উপর ভরসা না করে কড়া আইন পাস করা। যেমন ধরুন রাজস্থানের ২০২৫ সালের বিলটার কথা, যেখানে আয়ের নির্দিষ্ট পার্সেন্টেজের ভিত্তিতে জরিমানা, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন এবং অপরাধমূলক দায়বদ্ধতা বা ক্রিমিনাল লায়াবিলিটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এগুলো বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। আর ওই যে টাকার রিফান্ড না দেওয়ার ফাঁদটা নিয়ে কথা বলছিলাম, বিশেষজ্ঞরা বলছেন এর দারুণ একটা সমাধান হতে পারে এসক্রো অ্যাকাউন্ট সিস্টেম। মানে অগ্রিম ফি সরাসরি কোচিং সেন্টারের পকেটে যাবে না, থাকবে একটা সুরক্ষিত অ্যাকাউন্টে। কোর্স যতটুকু এগোবে ঠিক ততটুকু টাকা প্রতিষ্ঠানকে রিলিজ করা হবে। সিম্পল কিন্তু দারুণ এফেক্টিভ, তাই না? এছাড়াও ২০২৩ সালের বিনীত যোশী কমিটির সাজেশনগুলো একটা বড় গেম চেঞ্জার হতে পারে। যেমন কোচিংয়ের সময়সীমা ২-৩ ঘন্টার মধ্যে আটকে রাখা এবং এন্ট্রেন্স পরীক্ষার সাথে স্কুলের সিলেবাসের সামঞ্জস্য তৈরি করা। এতে করে ফর্মাল স্কুলগুলো আবার তাদের হারিয়ে যাওয়া গুরুত্ব ফিরে পাবে, আর কোচিং সেন্টারের উপর শিক্ষার্থীদের নির্ভরতাও অনেক কমে আসবে। তবে একটা কথা এখানে একদম ক্লিয়ার করে নেওয়া ভালো, ক্যারিয়ারের জন্য সঠিক মেন্টরশিপ বা গাইডেন্স নেওয়াটা কিন্তু মোটেই ভুল কিছু নয়। আমাদের আসল সমস্যা সাপ্লিমেন্টারি এডুকেশন বা সহায়ক শিক্ষা নিয়ে নয়। আমাদের সমস্যাটা হলো কর্পোরেটদের এই সীমাহীন লোভ আর শিক্ষাকে একটা পণ্য বা প্রোডাক্টে পরিণত করার মানসিকতা নিয়ে। আর এই কর্পোরেট কাঠামোর বাইরেও যে একটা সুন্দর মডেল থাকতে পারে তার প্রমাণ মেলে বিহারের গয়া জেলার পাটোয়াটলি গ্রামে। একে বলা হয় আইআইটি ভিলেজ। এখানকার কমিউনিটি লাইব্রেরির কনসেপ্টটা সত্যিই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্য একটা পথও খোলা আছে। সেখানে বৃক্ষ নামের একটা অসাধারণ ইনিশিয়েটিভ চলছে। ব্যাপারটা হলো যে বড় ভাই বোনেরা সাকসেসফুল হচ্ছে, তারা গ্রামে ফিরে এসে একদম ফ্রিতে জুনিয়রদের পড়াচ্ছে। কোনো ফেক মার্কেটিং নেই, আকাশছোঁয়া ফি নেই, শুধু এই পিয়ার টু পিয়ার সাপোর্টের জোরেই তারা ১২৫ জনেরও বেশি আইআইটিএন তৈরি করেছে। এই যে কমিউনিটি ড্রিভেন একটা সাফল্য, এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে শিক্ষা কোনো শোষণের টুল না হয়ে চমৎকার একটা পারস্পরিক মেন্টরশিপের মাধ্যম হতে পারে। তাই এই লড়াইটা আসলে কোচিং সেন্টারের বিরুদ্ধে নয়, লড়াইটা হলো ওই মানসিকতার বিরুদ্ধে যা বাচ্চাদের নিষ্পাপ স্বপ্নকে সুন্দর প্যাকেটে ভরে বিক্রি করার চেষ্টা করে। আমাদের সমাজ ব্যবস্থা এবং আগামী প্রজন্মের জন্য একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কি শিক্ষাকে একটা সুন্দর দায়িত্বশীল লালন পালনের জায়গা হিসেবে দেখব, নাকি দিনের পর দিন এটাকে স্রেফ একটা প্যাকেজড প্রোডাক্ট হিসেবে কিনে যাব? উত্তরটা আমাদেরই ভাবতে হবে।